কাতারের উপর ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে নিন্দা। এখনো কেন চুপ মুসলিম নেতারা? নেতানিয়াহুর পরের টার্গেট কোন মুসলিম দেশ? নেপালে পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন তাই নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। সেনাবাহিনী নাকি বেসামরিক কেউ আসবে ক্ষমতায়? বাজারে এলো ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন 17, যা ডিজাইন করেছেন এক বাংলাদেশি। কি থাকছে নতুন আইফোনে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। এখনই কি বর্বর নৃশংস ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জোরালো পদক্ষেপ নেবে না কোনো মুসলিম বিশ্ব? নিজের ঘর পুড়ে গেলেও কি চুপ থাকবে মুসলিম নেতারা? এমন প্রশ্ন উঠেছে ফিলিস্তিন, ইরান, লেবানন, ইয়েমেন আর সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারের ভূখণ্ডে ইসরায়েলের হামলার পর। ইসরায়েলের এই হামলা নাড়িয়ে দিয়েছে গোটা উপসাগরীয় অঞ্চলকে। শঙ্কা দেখা দিয়েছে এরপর মধ্যপ্রাচ্যের কোন দেশ ইসরায়েলি টার্গেটের শিকার হবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ইসরায়েলের কোনো আগ্রহ নেই, বরং ভয় দেখিয়ে মধ্যপ্রাচ্যে আধিপত্য কায়েমই তার আসল লক্ষ্য। যুক্তরাষ্ট্র কি এবারও ইসরায়েলের অপরাধ আড়াল করবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মিত্র দেশকেও এখন ছাড় দিচ্ছে না ইসরায়েল। কাতারের রাজধানীতে তেল আবিবের হামলা গোটা উপসাগরীয় অঞ্চলকে ঠেলে দিয়েছে নতুন বিপদের মুখে। আক্রমণের দায় স্বীকার করতে এক মুহূর্ত দেরি করেননি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নির্লজ্জ স্বীকারোক্তি ও কাতারকে টার্গেট করার সীমাহীন দুঃসাহস প্রমাণ করেছে ইসরায়েল আর কোনো সীমারেখা মানছে না। ভয় দেখিয়ে পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য কায়েমের জঘন্য ষড়যন্ত্রে নেমেছেন নেতানিয়াহু। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি এবারও ইসরায়েলের অপরাধ ঢাকবে, নাকি আঞ্চলিক মিত্রদের বাঁচানোর চেষ্টা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কবে ফিরবে মুসলিম দেশগুলোর হুঁশ? ফিলিস্তিনে চলমান আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ কাতার। দীর্ঘদিন ধরে তারা যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, অথচ দেশটির পাশাপাশি আন্তর্জাতিক আইনের প্রতি কোনো রকম সম্মান দেখায়নি ইসরায়েল। নিজেদের স্বাধীন ভূখণ্ডে তেল আবিবের হামলায় হতবাক কাতার। ভূরাজনৈতিক বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন, এই ঘটনার জের দ্রুত শেষ হবে না। ইসরায়েলের এমন বেপরোয়া আচরণ থামানো না গেলে কাতারের পর সৌদি, সংযুক্ত আরব আমিরাত সহ গোটা উপসাগরীয় অঞ্চল হবে নেতানিয়াহুর পরবর্তী হামলার লক্ষ্য। যুদ্ধবিরতি আলোচনায় সত্যিকারের আগ্রহ নেই ইসরায়েলের। সাম্প্রতিক হামলার মাধ্যমে সেটা পরিষ্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত কয়েক মাসে একের পর এক আগ্রাসী পদক্ষেপ নিয়েছে ইসরায়েল, যেমন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু, সিরিয়ার ভূখণ্ড দখল, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের খুন এবং গাজায় ফিলিস্তিনি হত্যাকাণ্ডের মাত্রা বাড়ানো। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে এমন দেশে সরাসরি হামলা তৈরি করছে ভিন্ন মাত্রার আতঙ্ক। বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের হাত থেকে আঞ্চলিক মার্কিন মিত্ররাও এখন আর নিরাপদ না। কাতারে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেভাগে জানানো হলেও ইসরায়েল একাই আক্রমণ চালিয়েছে, এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে বিশ্লেষকদের সন্দেহ, এর পেছনে অবশ্যই আমেরিকার নীরব অনুমোদন ছিল, কারণ যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল ছাড়া এমন দুঃসাহস কখনো দেখাবে না ইসরায়েল। হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, হামলার আগে মিত্রদেশ কাতারকে সতর্ক করে দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এমন বক্তব্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে কাতার। অন্যদিকে হামলার ঘটনায় নিজের অসন্তুষ্টি প্রকাশ করেই দায় সেরেছেন ডোনাল্ড ট্রাম্প। কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় গাজার যোদ্ধারা বিভিন্ন প্রস্তাবে সম্মত হলেও বারবার শর্ত বদলেছে ইসরায়েল। এখন প্রায় অচল হয়ে গেল শান্তির সম্ভাবনা। দোহায় স্বাধীনতাকামী গোষ্ঠীর নেতাদের টার্গেট করে তেল আবিবের হামলা সম্ভাব্য যুদ্ধবিরতির কফিনে ছিল শেষ পেরেক। এর মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন সাফ ঘোষণা দিলেন, কোন দেশের সার্বভৌমত্বকেই গুরুত্ব দেয় না ইসরায়েল। দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো অচিরেই ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ হুমকিতে পড়বে তাদের অস্তিত্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। কে হচ্ছেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী? কার হাতে যাবে নেপালের আগামী দিনের শাসনভার? তীব্র জনবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির জোট সরকারের পতনের পর মূলত সেখানে নেই সরকার গঠনের মতো বড় কোনো রাজনৈতিক দল। ফলে কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, সেটি এখন নেপালের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর মধ্যে মঙ্গলবার রাতভর সেনাবাহিনীর সাথে বৈঠক করেছে জেনজিরা। নেপালের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে
তরুণ দুই নেতা বলেন্দ্র শাহ এবং রবি লামিসানের নাম। তবে কবে এর সুরাহা হবে তা এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐক্য সরকার গঠনের জন্য দ্রুত চুক্তি না হলে নেপাল দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সাংবিধানিক বিশৃঙ্খলার সম্মুখীন হতে পারে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। কাঠমান্ডুর রাস্তায় লাঠিঘুষি দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে মধ্যবয়স্ক এক লোককে। না, তিনি কোনো চোর বা ছিনতাইকারী নন, তিনি নেপালের অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ। একই পরিস্থিতিতে পড়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দুবে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রক্তাক্ত মুখ মুছছেন 63 বছর বয়সী আরজু দুবে, আর চারপাশে বিক্ষোভকারীরা তা মোবাইলে ধারণ করছেন। অল্প সময়ের মধ্যেই একদল উত্তেজিত বিক্ষোভকারী তাকে পেছন থেকে আঘাত করতে শুরু করে। হয়রানির শিকার হয় তার পরিবারও। মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে কেপি শর্মা ওলির পদত্যাগের পর রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে পুরো কাঠমান্ডু শহর। তরুণ তরুণীদের দল শহরের বিভিন্ন পয়েন্ট দখল করে পুলিশকে মোকাবিলা করছে এবং ব্যাপক সংঘর্ষে জড়াচ্ছে। বিক্ষোভকারীদের হামলায় নিহত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকর। সাবেক মন্ত্রীদের কাউকে মারধর করা হচ্ছে রাস্তায়, কাউকে আবার বিবস্ত্র করে চুবানো হচ্ছে পানিতে। এমন অবস্থায় নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। এক ভিডিও বার্তায় বিক্ষোভকারী জেনজি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নতুন প্রধানমন্ত্রী নাকি সেনা শাসন? নেপালের সামনে আসলে কি অপেক্ষা করছে? নেপালের সংবিধানের 267 নং অনুচ্ছেদ অনুযায়ী সংকটময় পরিস্থিতিতে দেশের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা রয়েছে সেনাবাহিনীর। তবে এটি সাময়িক নিরাপত্তা রক্ষার জন্য, পূর্ণ সেনা শাসনের জন্য নয়। সংবিধান অনুযায়ী এই অবস্থা 3 মাসের জন্য কার্যকর রাখা যাবে, যা সর্বোচ্চ 6 মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, নেপালের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী সেনা শাসনের সম্ভাবনা খুবই কম, কেননা দেশটিতে সেনা শাসনের ক্ষেত্রে সংবিধানগত বাধ্যবাধকতা ও পার্লামেন্টের অনুমোদন সংক্রান্ত জটিলতা রয়েছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার বা প্রেসিডেন্টের অধীনে অস্থায়ী প্রশাসন গঠিত হতে পারে। এছাড়া বিরোধী দল, সিভিল সোসাইটি ও আন্তর্জাতিক মহলের চাপ অনুযায়ী পরবর্তী ধাপ হবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। এক্ষেত্রে আলোচনায় আছেন কাঠমান্ডুর মেয়র ও সঙ্গীত শিল্পী বালেন্দ্র শাহ। রাজনৈতিক শূন্যতার মধ্যে তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে সম্ভাব্য মুখ হয়ে উঠেছেন। স্বাধীন ও তরুণসুলভ ভাবমূর্তির কারণে জেনজি প্রজন্ম তার পক্ষেই সমর্থন দিচ্ছে। 2022 সালে বালেন্দ্র শাহ স্বতন্ত্র প্রার্থী হিসাবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। আধুনিক নগর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও অবৈধ নির্মাণ অপসারণের মতো উদ্যোগের জন্য তিনি নেপালের পরিচিত মুখ হয়ে উঠেছেন। তার কাজ তাকে জনগণের মধ্যে জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে পরিস্থিতি এখনও অনেক জটিল। পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্সির মতো প্রধান প্রতিষ্ঠানগুলো এখনও অস্থিরতায় জড়িত। ফলে অনেকের মতে সমঝোতা বা জোট সরকার গঠন করলে রাজনৈতিক দলগুলো পারস্পরিক আস্থা অর্জন করতে পারে, যা নেপালে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা আনতে শক্ত ভিত্তি তৈরি করবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে নেপালে ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর বিশৃঙ্খলা আর লুটতরাজ বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তার আহ্বানে সাড়া দিয়ে আলোচনা করে সংকট সমাধানের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনের নেতৃত্বদানকারী নেতারা। চলছে সেনা টহল। বৃহস্পতিবার পর্যন্ত জারি থাকবে কারফিউ। জেনজি প্রজন্মের বিক্ষোভে 48 ঘন্টারও কম সময়ে কেপি শর্মা ওলির প্রধানমন্ত্রিত্ব আর দেশ ছাড়ার পর পরিস্থিতি শান্ত হয়নি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের অভয় দিয়ে বিশৃঙ্খলাকারীদের হুঁশিয়ার করে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল সিগদেল। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সদ্য সাবেক প্রধানমন্ত্রী ওলির মন্ত্রিসভা দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর খোদ রাজধানী কাঠমান্ডুতে মারধরের শিকার হন একাধিক মন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে আগুন দেয়া হলে ভেতরে আটকে মারা যান তার স্ত্রী। খোঁজ পাওয়া যাচ্ছে না কমিউনিস্ট পার্টি অব নেপাল আর নেপালি কংগ্রেস জোট সরকারের অনেক নেতার। খোদ কাঠমান্ডুতে আত্মসমর্পণের পরও হত্যা করা হয় অন্তত 3 পুলিশ সদস্যকে। আগুন দেওয়া হয় পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বাসভবন সহ সরকারি বেসরকারি স্থাপনায়। জেল থেকে পালিয়েছে 1,500-এরও বেশি কয়েদি।
নেপালের সহিংস পরিস্থিতির কথা মাথায় রেখে দেশটির সাথে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ভারত। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের সঙ্গে নেপালের সীমান্ত লাগু অঞ্চলে পুলিশ ও সেনা কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে আসলো ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন, যা কিনা আবার ডিজাইন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক ডিজাইনার। 9 সেপ্টেম্বর হওয়া অ্যাপল ইভেন্টে সামনে নিয়ে আসা হয় আইফোন 17 সিরিজের ফোনগুলো, যেখানে আইফোন 17 এয়ার এর পাশাপাশি বেস ভ্যারিয়েন্ট ও প্রো ভ্যারিয়েন্টও ছিল। কি থাকছে নতুন আইফোনে, কিভাবেই বা সম্ভব হলো এত পাতলা ফোন বাজারে আনা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। বাংলাদেশি বংশোদ্ভূত ডিজাইনার আবেদুর চৌধুরীর ডিজাইনে বাজারে আসলো ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন। 9 সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টে কোম্পানিটি তাদের সর্বশেষ আইফোন 17 সিরিজে আইফোন ইয়ার নামের একটি বিশেষ সংস্করণ উন্মোচন করেছে, যার পুরুত্ব মাত্র 5.6 মিলিমিটার এবং ওজন 165 গ্রাম। সত্যি যেন বাতাসের মতোই পাতলা নতুন এই আইফোন ইয়ার। আইফোন ইয়ারে থাকছে 6.5 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যা প্রোমোশন সহ 120 হার্জ রিফ্রেশ রেট এবং 3000 নিটস পিক উজ্জ্বলতা সরবরাহ করে। এর সামনে ও পেছনে রয়েছে নতুন সিরামিক শিল্ড 2 এবং একটি টাইটেনিয়াম ফ্রেম, ফলে এত পাতলা হওয়ার পরেও ফোনটি তার দৃঢ়তা ধরে রাখতে পারবে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আইফোন ইয়ার মডেলের ক্যামেরা মডিউলের নিচের ছোট্ট জায়গাটিতেই রয়েছে ফোনের চিপসেট সহ বেশিরভাগ যন্ত্রাংশ, আর এর ফলেই ফোনটি এত পাতলা করা সম্ভব হয়েছে। প্রযুক্তিগত পারফরমেন্সে অ্যাপল ইয়ারে রয়েছে অ্যাপলের শক্তিশালী A19 প্রো চিপ, যার সাথে নতুন C1X 5G মোডেম এবং N1 নেটওয়ার্কিং চিপ যুক্ত রয়েছে। এর ফলে ওয়াইফাই 7, ব্লুটুথ 6 এবং থ্রেড সাপোর্ট পাওয়া যাচ্ছে, যা অ্যাপলের ডিভাইস ইকোসিস্টেমে আরও দ্রুত ও কার্যকর সংযোগ প্রদান করবে। ফটোগ্রাফির দিক থেকে আইফোন ইয়ারে আছে একটি 48 মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরা এবং 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা। ডুয়াল ক্যাপচার ভিডিও রেকর্ডিং সুবিধা যুক্ত থাকলেও অতিরিক্ত আলট্রা ওয়াইড বা বিশেষ ক্যামেরা নেই, যাতে ক্যামেরা মডিউলটিকে পাতলা ও সিম্পল রাখা যায়। নতুন এই ফোনটিতে কোনো ফিজিক্যাল সিম ট্রে নেই, অর্থাৎ এটি সম্পূর্ণ সিম নির্ভর। এর ফলে অভ্যন্তরীণ স্পেস সাশ্রয় করা সম্ভব হয়েছে। ব্যাটারির দিক থেকেও উন্নতি দেখা গেছে। দেয়া হয়েছে অল ডে ব্যাটারি লাইফ প্রতিশ্রুতি। বলা হচ্ছে একবার চার্জ দিলে টানা 27 ঘন্টা ভিডিও প্লেব্যাক সম্ভব। ইয়ারের পাশাপাশি এসেছে আইফোন 17, যাতে রয়েছে 6.3 ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে, A19 চিপ এবং নতুন সিরামিক শিল্ড 2। ক্যামেরা হিসেবে রয়েছে 48 মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরা ও 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, যা ছবি ও ভিডিওতে উন্নত মান নিশ্চিত করবে বলে দাবি করছে অ্যাপল। স্টোরেজ অপশনে থাকছে 256 ও 512 জিবি। সামগ্রিকভাবে আইফোন 16 সিরিজের তুলনায় ডিসপ্লে, প্রসেসর ও ক্যামেরায় উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে এসেছে কোম্পানি। অন্যদিকে আইফোন 17 প্রো এবং প্রো ম্যাক্স হল এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম সংস্করণ। এতে রয়েছে শক্তিশালী A19 প্রো চিপ, 12 জিবি র্যাম, ট্রিপল ফিউশন ক্যামেরা সেটআপ, প্রো র সাপোর্ট এবং উন্নত কুলিং প্রযুক্তি। ডিসপ্লের আকারও আগের প্রো মডেল থেকে বড়। যারা পেশাদার লেভেলে ফটোগ্রাফি ও হাই পারফরমেন্স চান, তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ পছন্দ। এরপর আসে দামের বিষয়টি। বাংলাদেশে এখনও আনুষ্ঠানিকভাবে দাম নিয়ে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে ভ্যারিয়েন্ট ভেদে দাম হতে পারে 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকার মধ্যে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। অনুপ্রবেশ করা রাশিয়ার ড্রোন ভূপাতিত করার জেরে তোলপাড় পড়ে গেছে পোল্যান্ডে। জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় সেনাবাহিনী। বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা বন্ধ করে প্রস্তুত রাখা হয়েছে ন্যাটোর যুদ্ধ বিমান। বন্ধ করে দেওয়া হয়েছে বেলারুশ লাগোয়া সীমান্ত। রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের খবর দিয়ে পোল্যান্ড জানিয়েছে প্রতিহতের ব্যবস্থা নিয়েছে সামরিক বাহিনী। ইউক্রেনের পক্ষ নেয় দীর্ঘদিন রাশিয়ার সাথে পোল্যান্ডের সম্পর্কে টানাপোড়েন থাকলেও হামলা হয়নি। 2022 সালে ইউক্রেনের রুশ আগ্রাসনের পর আগেও একাধিকবার পোল্যান্ডে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ করেছে। তবে এবারে প্রথম ব্যবস্থা নিল ন্যাটো জোটের এই সদস্য রাষ্ট্র। মূলত ইউক্রেনের লাভিভ সীমান্ত ঘেঁষা অঞ্চলের ড্রোন শনাক্তের পর প্রতিহতের অভিযানে নামে পোল্যান্ডের সামরিক বাহিনী। বন্ধ করা হয় রাজধানী ওয়ারশার বিমানবন্দরের ফ্লাইটের ওঠানামা। একই ব্যবস্থা নেওয়া হয় আরও 3টি বিমানবন্দরে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একাধিক ড্রোন অনুপ্রবেশের তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। বেলারুশ আর ইউক্রেন সীমান্ত লাগোয়া পূর্বাঞ্চলীয় 3টি অঞ্চল পোডলাস্কি, মাজুইকি ও
লুবনিন অঞ্চলকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেখানে অবস্থান নিয়েছে পোল্যান্ডের সেনা সদস্যরা। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।